আসসালামু আলাইকুম। আজারা প্যাচালে স্বাগতম। হঠাৎ করে আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আসলাম। গতকাল যে কোনো জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে একটা এরিয়াতে গেলাম। তো সেখানে যাওয়ার পরে হঠাৎ করে একজনের সাথে দু একটা কথা গল্পের মাধ্যমে উঠে আসলো যে একজন 24 বছর মানে ধরে প্রবাসে আছে এমন একটা ব্যক্তি ফেরত আসতে চাচ্ছে, কিন্তু ওনার পরিবার কিছুতেই রাজি হচ্ছে না উনি ফেরত আসুক। দেখেন, 24 বছর আগে যখন উনি প্রবাসী গেছেন, উনি হয়তো খুব ইয়াং এনার্জেটিক একজন যুবক ছিলেন। দেখা গেছে যে অনেকগুলো স্বপ্ন নিয়ে, এক বুক স্বপ্ন নিয়ে বাবা মার সুখ ফিরে আনবে, পরিবারের স্বস্তি ফিরে আনবে, এই চিন্তা করেই হয়তো বা উনি প্রবাসে গেছেন। যাওয়ার পরে কিছুদিন পরে হয়তো বা কয়েক বছর পরে তাকে বাবা মা বিয়ে শাদী করাই দিছে। তারপরে হয়তো বা বাচ্চা কাচ্চা হয়েছে, এর মধ্যে বাবা মা পৃথিবী থেকে বিদায় নিছে। অতদিনে সেই ভদ্রলোক হয়তো বা এটিএম মেশিন হয়ে গেছে। শুধুমাত্র তার কাজ হচ্ছে মাস শেষে টাকা দিবে, আর পরিবার সেই টাকা খরচ করবে। এর মধ্যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। এরা কিন্তু কখনোই বাবাকে ওইভাবে ফিল করে বড় হয় নাই। এরা বড় হয়েছে তাদের মতো করে। বাবাও বলতে পারবে না যে একটা সন্তান লালন পালন করতে গেলে কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। আর এই বাচ্চাগুলো হয়তো বা বাবার আদর বলতে একটা জিনিসই বুঝে, আব্বা টাকা দাও, আব্বা ওই জিনিসটা দিও, আব্বা একটা আইফোন পাঠায়ও, আব্বা একটা অ্যাপেলের কম্পিউটার পাঠায়ও, আব্বা একটা ল্যাপটপ পাঠায়ও, এই টাইপের। অর্থাৎ বাবার আদরটা সব কিছুই হচ্ছে টোটালি ইকোনমিকভাবে চলে গেছে। ওয়াইফটাও এর মধ্যে দেখা গেছে যে উনিও হ্যাবিচুয়েট হয়ে গেছে হাজব্যান্ড ছাড়া, একদম কোনো ধরনের মানে প্রেশার ছাড়া লাইফ। ঠিক মতো ঠিক টাইমে টেবিলে খাবার দিতে হয় না, ঠিক টাইমে এই করতে হয় না, সেই করতে হয় না, একদম এরকমই হয়ে গেছে। দেখেন, এটিএম মেশিন ভদ্রলোকটা যতবার এখন দেশে ফিরতে চায়, বাড়ির যে মানুষ আছে যারা তার একটুও মিস করে না, যারা তারে ছাড়াই বেড়ে উঠছে, তার ছেলে মেয়েরা, তার ওয়াইফ, যারা যারা তারে ছাড়াই হ্যাবিচুয়েট হয়ে গেছে থাকা, তারা ততবারই বাধা দিচ্ছে, না না আসার দরকার নেই। এসে কী করবে, দেশে এসে কী করবে, দেশে কোনো ব্যবসা আছে, দেশে কোনো দোকান করতে পারবে, দেশে কোনো বাণিজ্য আছে। হয়তোবা ওনার বাবা মা বেঁচে থাকলে ছেলের এই অবস্থায় হয়তোবা বলতো, না বাবা, তোর তো জীবন শেষই হয়ে গেছে, 24-25 বছর তুই বিদেশে কাটাই ফেলছিস, এইবার ফিরে আয়। কিন্তু এখন এই ভদ্রলোককে এই কথা বলার মতো কেউ নাই। উনি কিন্তু অনেকটা এটিএম মেশিনের মতো কাজ করে যাচ্ছে। হয়তোবা এরকম অনেক হয় প্রতি বছর বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে পরিমাণ বাক্সবন্দী এটিএম মেশিন আছে, মানে আসে, এটাও হয়তো অন্য দেশে যায় না। এই বাক্সবন্দি এটিএম মেশিনগুলা এই নিজেরা কাজ করে সারাদিন, কোনো শরীরের খেয়াল নাই। কেউ স্ট্রোক করে, কেউ হয়তো বা কিডনি ড্যামেজ হয় যারা ড্রাইভিং করে, কেউ হয়তো বা এইভাবে একা বেঘুরে মরে পড়ে থাকে। আমার কথা হচ্ছে যে এটিএম মেশিনটা এক বুক স্বপ্ন নিয়ে মরুর বুকে গেল, কিংবা কোনো একটা ভালো কান্ট্রি, আরও ভালো কান্ট্রিতে গেল, তার কি যখন গেল তখন কি সে একবারও ভাবছে যে সেই বাক্স বন্ধ হয়ে ফেরত আসবে? সে কি একবারও ভাবছে যে এইটাই তার জীবন হবে? তাহলে কি সে এত, মানে সে কি এত পরিশ্রম করতো? সে হয়তো বা বোন বিয়ে দিছে, ভাইদের পড়াশোনা করাইছে, অন্যান্য ভাইদের প্রতি দায়িত্ব পালন করছে, পরে ওয়াইফের প্রতি দায়িত্ব পালন আসছে, ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব, মেয়ে বিয়ে দেওয়ার দায়িত্ব আসছে, ছেলেরে ভালো এডুকেশন দেওয়ার দায়িত্ব আছে, ছেলের একটা কর্ম করার দায়িত্ব আসছে। কিন্তু দেখেন, ওনার কিন্তু দায়িত্ব পালন করতে 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 এমন একটা পর্যায়ে আসছে, ওনার প্রতি কারো কোনো দায়িত্ব নাই, ওনার দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। সেদিন একটা হৃদয় বিদারক ঘটনা দেখলাম, হচ্ছে ওদের এয়ারপোর্টে হাজব্যান্ড রেমিটেন্স যোদ্ধা ছিলেন, মিডল ইস্টের একটা কান্ট্রি থেকে ফিরতেছিলেন। তো উনি ফেরার সময় ধরেন ব্লাইন্ড হয়ে গেছে কোনো একটা কারণে, তার স্ট্রোকের কারণে মনে পড়ছে ওনার চোখের ভীষণ চলে গেছে। তো উনি ব্লাইন্ড একটা মানুষ ফেরত আসছে, তো উনি তো দেখে না কিছু। ওনার ওয়াইফ মেয়ে গেছে আনতে, মেয়েটা খুব ছোট্ট একটা বাচ্চা। ওনার ওয়াইফ ওনাকে চেনে না চেনার ভান করে সে আলাদা চলে যাচ্ছে। এদিকে সাংবাদিক, টিভি, মিডিয়া, ওনারা কীভাবে যেন পাইছে, আপনি জানকেন, আপনি জানকেন, এখন তো সব জায়গায় ইউটিউবার আছে, আপনারা টিভি মিডিয়া না থাকলেও ইউটিউবার পাবেন। উনি বলতেছে ওনার নাম কীভাবে পালবো, উনি কত ঋণ করে গেছে, ঋণ শোধ হয় নাই, এই সেই। দেখেন, যখন ভালো ভালো টাকা দিতে পারতো, ভালো ভালো বলতো যে তুমি এই মাছ এনে খাও, গোস্ত এনে খাও, অমুক করো, অমুক শাড়িটা পরো, তমুক জিনিস, তখন এই হাজব্যান্ড অনেক প্রিয় একটা হাজব্যান্ড ছিল, যে আমার স্বামীর মতো স্বামী হয় না। আজকে যখন উনি
তখন দেখা যেত যে তখন এই হাজব্যান্ডের অনেক কদর ছিল। না, আমার হাজব্যান্ডের মতো কোনো মানুষই হয় না, আমার হাজব্যান্ডের মতো এই হয় না, সেই হয় না, অনেক ছিল। কিন্তু দেখেন এখন কিন্তু কোনো হাজব্যান্ডের কদর নাই। উনি ব্লাইন্ড, ওনারা নিয়ে কী করাবে, রুগী পালবো, অন্ধরে পালবো, এইভাবে বলে চলে যাচ্ছে। দেখেন আমরা যদি আমাদের ভাগ্য দেখতে পারতাম, আমরা যদি বলতে পারতাম আমাদের ভবিষ্যৎ কী হবে, অনেকে আমরা এখন থেকে না বেঁচে থাকা বন্ধ করে দিতাম যে আমি জানি আমার ভবিষ্যতে এরকম, আমি কেন বাঁচবো, আমার ভবিষ্যতে এটা আসতে আমার তো কোনো মানেই হয় না, আমি তো যাই করে আমার ভবিষ্যতে এটাই হবে। দেখেন আমরা কিন্তু কেউ আমাদের ভবিষ্যৎ জানি না, যে আমার শরীরে শক্তি থাকতে একরকম, শরীরে না শক্তি থাকতে এরকম। এরকম একটা দুইটা কথা বলি, হঠাৎ করে আমার পানির বোতলটা পরিষ্কার করতে গেলাম। আমার আম্মা খুবই ক্লিন একটা মানুষ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। কত আপনারা সবাই জানেন যে আম্মা বছরখানেক আগে স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে যান। তো আমার পানির বোতলটা পরিষ্কার করতে যাই, দেখলাম বোতল নিচে বেশ খানিকটা ময়লা। তখন আমি এই পানির বোতলটা ক্লিন করতেছি আর ভাবতেছি যদি আম্মা সুস্থ থাকতেন, এই ময়লা বোতলটা দেখে কখনো পানি খাইতেন? কখনোই খাইতেন না। একটা সময় না আমরা অনেক অনেক কিছু বাধ্য হয়ে যাই, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা সেই কাজগুলো করতে হয়। আমরা জানি মন থেকে প্রতিবাদ করি, কিন্তু শরীর কাজ করে না। ঠিক প্রবাসী ব্যক্তিটার দিকে দেখেন, উনি মনে মনে সবই বুঝে, উনি হচ্ছে এটিএম মেশিন, উনি যে বুঝে না তা না, কিন্তু ওনার প্রতিবাদের ভাষাটা কারো কাছেই পৌঁছায় না। ওনার যে কষ্টটা, এক বুক কষ্ট, উনি জানতেছে ওনার ছেলে ঠিক পড়তে চলছে না, ওনার ওয়াইফ ওনাকে কথা দিয়ে রাখতেছে না, উনি ওনার ভাই বোন, বাবা মা সবাই চিটারি করতেছে। এখানে আমি বাবা মা বললাম একটা স্পেসিফিক কারণ, আপনারা কিছু মনে করবেন না। অনেক ক্ষেত্রে হয় কি জানেন, প্রবাসীর সাথে না বাবা মাও প্রবাসী হয়ে যায়। অনেক ছেলে মেয়ের ক্ষেত্রে এটা আমার দেখা আছে। সেটা হচ্ছে যে খুব ক্লোজ আমার কাজিন, যখন উনি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাতেন, বেশিরভাগ সময় আমার ভাইয়েরা সবার নামেই, শুধুমাত্র আমার কাজিনের নামে না, ওনারা সবার নামেই হচ্ছে অ্যাসেটটা করতেন। পরিশ্রম করতেছে উনি, কিন্তু অ্যাসেটের মালিক হতো সবগুলো 4টা ভাই হতো। তো এই জন্য বলে অনেক ক্ষেত্রে বাবা মাও জিম্মি হয়ে যায়, কিছু করার থাকে না, পরিবর্তন হয়ে যায়। তো দেখেন একটা মানুষ জীবন বিসর্জন দিল, আজকে আমরা আমাদের মাস শেষে হাজার হাজার কোটি টাকা আমাদের রেমিটেন্স আসে। পৃথিবীর একটা খুব বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরা মানে সবাই বলে বাংলাদেশ আগায় গেছে, কারণ হচ্ছে এর ইয়াং জেনারেশন। কারণ জাপানে দেখেন 90-এর বেশি বয়সী বেশি অনেক জনসংখ্যা বেড়ে গেছে। জাপানে কিন্তু ইয়াং পিপল কম, ওদের জন্মহার কম। বাংলাদেশে কিন্তু 90-এর বেশি না, বাংলাদেশ 70-এর উপরেই কিন্তু মানুষ কম পাওয়া যায়। কারণ আমাদের গড়াই তো অত জাপানিদের মতো না, আমরা নিরোগ একটা সুস্থ দেহই করতে পারি। আর যারা প্রবাসে থাকে এরা তো ধরেন তাদের খাওয়া দাওয়া হয় না ঠিকমতো, তাদের জীবনযাপন ঠিকমতো হয় না, তাদের কোনো লাইফে কোনো স্টাইল নাই, তারা রোদে পুড়তেছে, বৃষ্টিতেই ভিজছে, তাদের কোনো রেস্ট নাই, তাদের কোনো বিনোদন নাই, তাদের একভাবে চলতেছে। তারা কিন্তু টোটাল ধরেন আমি আর আপনি যে পরিশ্রম করি, আমার আর আপনারা ধরেন যদি চিপে রস বের করার মতো পরিশ্রম হয়, এরা হচ্ছে ওইরকম পরিশ্রম করে। বাংলাদেশে যে পরিশ্রম করে মানুষ টাকা রোজগার করে, তার সাথে শতগুণ বেশি পরিশ্রম এরা করে। তারপরেও হয় কি জানেন, পরিবারটা না আসার সময় আমার জন্য একটা আইফোন আইনো, আমার জন্য এইটা আইনো, আমার জন্য সেটা না, আনার পরে হয় কি জানেন, যখন কখনো মিস হয়ে যায় কোনো জিনিস, ছোট বাচ্চা থেকে একদম বড় মানুষ পর্যন্ত, আনবা কেন, আমার জন্যই তো মনে থাকে না। ছেলেও বলবে, মেয়েও বলবে, ওয়াইফও বলবে, কী আনছো, কী করছো, বিদেশ থেকে কি এইভাবে আসে? জীবনটা কত অদ্ভুত না, সমীকরণটাও অদ্ভুত। প্রবাস আপনার কাছে কি মনে হয়, আশীর্বাদ না অভিশাপ? আমার কাছে মনে হয় কি জানেন, আপনারা প্রশ্ন জিজ্ঞেস করে সবাই কমেন্টে অ্যান্সার দিবেন। আমার কাছে মনে হয় প্রবাস অভিশাপ। কেন অভিশাপ জানেন? মানুষ অনেক হাজার হাজার গুণে মনে হয় বেশি পাপ করলে সে প্রবাসী হয়, নাইলে একটা মানুষ কখনো এটিএম মেশিন হয়ে বেঁচে থাকতে পারে না, তার কোনো নিজের বলে কিছু থাকবে না, তার কোনো দাবি করতে পারবে না, কিছু করতে পারবে না, সে হচ্ছে প্রবাসী। বাংলাদেশে এসে যা করতে যাবে সবাই দেখা যাবে তার টাকা পয়সা মায়ের পালাই গেছে, কারণ সে প্রবাসী থেকে একটা মানুষ কী হয়ে জানেন, খুব সহজ সরল হয়ে যায়। বাংলাদেশের সাথে বুদ্ধি করেও পারে না, ফ্যামিলির সাথে তাল মিলেও পারে না। সে সবার মানে সে ধরেন একটা মানুষ যদি প্রবাসে যায় হচ্ছে 17 বছর বয়সে, তখন কিন্তু তার ওই 17 বছরের দৃষ্টিটাই তার ওই 37 বছর বয়সে রয়ে যাবে, যে আমি দেখছিলাম এরকম ছিল। আমরা কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলাইতে পারতেছি না। তো এই জন্য আমার কাছে মনে হয় এটিএম মেশিনগুলো সত্যি অনেক বোকা, অনেক বোকা। এই সমাজে আমাদের এত বোকা এটিএম মেশিনদের কোনো ভালো থাকার জায়গা নেই। তারা সবাই বাক্স বন্দি হয়ে ফেরত আসুক বাংলাদেশে, কী বলেন আপনারা? তাদের কোনো ভালো থাকার অধিকার নেই, তারা সবাই একটা বাক্সবন্দি এটিএম মেশিন হোক। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।